আওয়ামী লীগ নেতা পান্নার লাশ নিয়ে এবার নতুন তথ্য দিল ভারতীয় পুলিশ। জানাবো হাসিনার আয়নাঘরের গোপন বন্দিশালা, যেখানে বেঁচে থাকায় দুঃসহ যন্ত্রণার। জানাবো শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে 3টি রাস্তা খোলা আছে। এদিকে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে হট্টগোল, এজলাস থেকে নেমে গেলেন বিচারক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নেতা পান্নার লাশ নিয়ে এবার নতুন তথ্য দিল ভারতীয় পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়েছেন। এরপর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ থেকে পালিয়ে গেছেন। তাদের মধ্যে একজন হলেন ইশতিয়াক আলী খান পান্না। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত পালিয়ে যাওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার হন তিনি। ভারতের মেঘালয় থেকে তার লাশ উদ্ধার হয়। বিবৃতিতে বলা হয়েছে, মেঘালয় বাংলাদেশ সীমান্তের অদূরে পান্নার লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সূত্র জানিয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট থেকে বোঝা যায় পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কাছে থাকা পাসপোর্ট থেকে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। বলা হচ্ছে, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছিল ইশতিয়াক আলী পান্না। মেঘালয় পুলিশ বলেছে, গত 26 আগস্ট পূর্ব জয়ন্তার পাহাড়ি গ্রাম ভই থেকে পান্নার পচা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ওই গ্রামটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। পান্নার মর্ধের সঙ্গে বাংলাদেশের পাসপোর্ট পাওয়া গেছে। পুলিশ সূত্র জানিয়েছে, পান্না দেহটি ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে পাঠানো হচ্ছে। তাকে শ্বাসরোধ করে হত্যা নাকি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তা তদন্তের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার কপালেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসিনার আয়নাঘরের গোপন বন্দিশালা, যেখানে বেঁচে থাকা দুঃসহ যন্ত্রণার। ধরেই বেঁধে ফেলা হতো হাত ও চোখ, মুখমণ্ডল ঢেকে দিত, পরানো হতো টুপি, নিয়ে যাওয়া হতো গোপন বন্দিশালায়। জানালাবিহীন ছোট্ট কক্ষটিতে সার্বক্ষণিক উচ্চ আলোর বাতি চলে। রাত দিন বোঝার উপায় নেই। কখনো কখনো বাতি বন্ধ করে দিত, তখন নেমে আসতো খুঁতখুঁটে অন্ধকার। একজস্ট ফ্যানের বিকট শব্দের কারণে শোনা যেত না বাইরের কোনো শব্দ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে গোপন বন্দিশালা থেকে ছাড়া পাওয়া ব্যক্তিদের কয়েকজন বন্দিশালার এমন চিত্র তুলে ধরেছেন। তারা বলেছেন, ওই অজ্ঞাত বন্দিশালায় বেঁচে থাকাটাও ছিল দুঃসহ যন্ত্রণার। সারাক্ষণ মৃত্যুর প্রহর গুনতে হতো, এই বুঝি বের করে নিয়ে গেল। একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, তুলে নেওয়ার পরপর ব্যাপক শারীরিক নির্যাতন করা হতো। কাউকে কাউকে মাঝে মধ্যে নিয়ে যেত নির্যাতন কক্ষে। চোখ বেঁধে ও হাত করা পড়া অবস্থায় শৌচাগারে আনা নেওয়ার পথে নির্যাতনের শিকার অন্যদের কান্নার আওয়াজ পাওয়া যেত। 2014 সালে নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় দেখা গেছে, তুলে নেওয়া ব্যক্তিদের মুখমণ্ডলে পলিথিন পেঁচিয়ে রেখে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর পেট কেটে মৃতদেহের সঙ্গে সিমেন্ট বা ভারী বস্তু বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। আবার কাউকে কাউকে লম্বা সময় পরে কোনো মামলার গ্রেপ্তার দেখানো হয়েছে। গুম সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে এমন সূত্রগুলো বলছে, গুম হওয়া ব্যক্তিদের মধ্যে যাদের দীর্ঘ সময় আটকে রাখা হতো তাদের এমন গোপন বন্দিশালায় রাখা হতো। কারো কারো লাশ উদ্ধার হয়, কারো লাশও পাওয়া যায়নি। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর 2010 সাল থেকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাকর্মী বা লক্ষ্যবস্তু করা ব্যক্তিদের গুম করার প্রবণতা শুরু হয়। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে এটা ব্যাপকভাবে বেড়ে যায়। শুরু থেকে এ ঘটনায় সরকারি বাহিনী জড়িত বলে অভিযোগ উঠলে তৎকালীন সরকার সেটা আমলে নেয়নি। কোনো কোনো ক্ষেত্রে পাওনাদারের ভয়ে পালিয়ে আছে বলে উপহাসমূলক বক্তব্য দেওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে নেওয়া, গোপন বন্দিশালা বন্ধ করা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জোরালোভাবে উঠেছে। এমন একটা প্রেক্ষাপটের মধ্যে আজ 30 আগস্ট পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 2007 থেকে 2023 সাল পর্যন্ত মোট 629 জন গুমের শিকার হয়েছেন। পরে বিভিন্ন সময় লাশ উদ্ধার হয় 78 জনের। অপহরণের পর ছেড়ে দেওয়া হয় 59 জনকে। পরে গ্রেপ্তার দেখানো হয়েছে 73 জনকে। বাকি ব্যক্তিদের সন্ধান পাওয়া যায়নি। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক 18 আগস্ট এখনো নিখোঁজ 158 জনের একটি তালিকা দিয়ে আসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালকের কাছে, যারা 2009 সালের পর থেকে গুম হন। নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে স্বজনেরা দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করে এলেও গোপন বন্দিশালার বিষয়টি প্রথম আলোচনা আসে 2 বছর আগে। 2022 সালের আগস্টে আয়নাঘর ডিজিএফআই এর গোপন বন্দিশালা শিরোনামে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যমে নেত্র নিউজের এক প্রতিবেদনের পর বন্দিশালা থেকে ছাড়া পাওয়া সাবেক একজন সেনা কর্মকর্তা সহ কয়েকজনের বর্ণনায় প্রকাশ পায় আয়নাঘরের রোমহর্ষ কাহিনী। আয়নাঘর নামের ব্যাখ্যায় 2 দফা গুমের শিকার সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, প্রহরীরা মাঝে মাঝে অবজ্ঞা করে বলতো আয়নাঘরের মধ্যে আছেন। আয়নাঘর একটি রূপক নাম, যেখানে নিজেকে ছাড়া আর কাউকে দেখা যায় না।
শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে 3টি রাস্তা খোলা আছে। গত মাসে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন সেই শেখ হাসিনা ভারতে এসে অবস্থান করছেন 3 সপ্তাহেরও উপর হয়ে গেল। চরম গোপনীয়তা ও কড়া সুরক্ষার মধ্যে ভারত সরকার আপাতত তার ছোট বোন শেখ রেহানা থাকার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু তার সম্বন্ধে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ায় ভারতে এখন আর অবস্থানের বৈধ ভিত্তিটা কি সে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পটভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি যেটা আভাস পেয়েছে তা হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত 3টি অপশন বা রাস্তা খোলা আছে। প্রথম রাস্তাটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। দ্বিতীয় অপশনটা হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই এখনকার মতো রেখে দেওয়া। তৃতীয় পথটা হলো এখনই বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনো ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতেই পারেন। এর মধ্যে ভারতের কাছে অপশন হিসেবে প্রথমটাই যে সেরা তা নিয়ে অবশ্য কূটনৈতিক বা থিঙ্ক ট্যাঙ্ক মহলে কোনো সন্দেহ নেই, কারণ তিনি ভারতেই রয়ে গেলে সেটা আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। এর পাশাপাশি ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি কোনো অনুরোধ আসে সেটা যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে, তাও একরকম নিশ্চিত। কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়াটা ভারতের জন্য কোনো বাস্তবসম্মত অপশন বলে পর্যবেক্ষকরা মনে করছেন না। সুতরাং অন্যভাবে বললে শেখ হাসিনাকে নিয়ে স্বল্প বা দীর্ঘমেয়াদে ভারতের সামনে উপরে উল্লিখিত 3টি রাস্তায় খোলা থাকছে। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে হট্টগোল, এজলাস থেকে নেমে গেলেন বিচারক। চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ সহ 425 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আদালতে মামলাটি করেন ব্যবসায়ী মামুন আলী। তবে এই মামলা নিয়ে হট্টগোল হয়, উত্তপ্ত হয় আদালত কক্ষ। আদালত সূত্র জানায় অভিযোগ নিয়ে বাদী বক্তব্য দেওয়ার পর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এ সময় আদালতে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট বিব্রত হয়ে এজলাস থেকে নেমে খাস কামরায় চলে যান। এর কিছুক্ষণ পর সরাসরি থানায় মামলা নেওয়ার আদেশ দেন বিচারক। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আদালত মামলাটি দায়ের করেন ব্যবসায়ী মামুন আলী। মামলার অপর আসামি হিসেবে শেখ রেহানা, ছেলে রাতওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে টিউলিপ সিদ্দিকও অন্তর্ভুক্ত হয়েছেন। মামলার আবেদনে বাদী উল্লেখ করেন 2016 সালের 15 আগস্ট হালি শহর এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠান চলছিল। ওই সময় হালি শহর থানার ওসি নেতৃত্বে একদল পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেন এবং বাদী সহ বিএনপির 17 কর্মীকে থানায় নিয়ে গিয়ে মারধর করেন। বাদীর কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়, যা তার বাবার কাছে পাঠানো ভিডিওর মাধ্যমে জানানো হয়। বাদীর বাবা 7 লাখ টাকা দেন। এছাড়া ঘটনার দিন ওসি প্রণব চৌধুরী শেখ হাসিনা শেখ রেহানাকে ভিডিও কল দিয়ে বাদী নির্যাতনের ছবি দেখান। পরে বাদী জামিনে বেরিয়ে এলে কয়েক দফায় তাকে থানায় ধরে নিয়ে নির্যাতন করা হয়। বিচারককে এজলাসে হট্টগোল ও কটূক্তির মুখে পড়তে হয়। বাদীপক্ষের আইনজীবীরা সরাসরি থানায় মামলা নেওয়ার দাবি জানালে বিচারক 2 ঘন্টা পর ফের এজলাসে ফিরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে সরাসরি থানায় মামলা নেওয়ার আদেশ দেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী বলেন, আইনজীবীরা মক্কেলের দাবি আদায়ের সর্বোচ্চ চেষ্টা করতে পারেন, তবে তা আইনের সীমার মধ্যে থাকতে হবে। আদালতের আদেশের প্রতি সম্মান জানানো উচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।